দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, বাজেট যেহেতু সমকালীন, আমরা বাজেট নিয়ে কথা বলতে চাই বাজেটে কার বরাদ্দ বাড়লো কিংবা বাড়ার সম্ভাবনা রয়েছে, বা কার বরাদ্দ কমলো কিংবা কমার সম্ভাবনা রয়েছে। যেহেতু ইতিমধ্যে আমরা উন্নয়ন বাজেটের তথ্যটা পেয়ে গেছি, সেখানে আমরা দেখেছি অনেকগুলো খাতেই বরাদ্দ কিন্তু কমানো হয়েছে, যার ইম্প্যাক্ট কিন্তু পড়তে শুরু করবে যখন বাজেট পুরোপুরি ঘোষণা হবে। তবে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতেই চাই, যে শিক্ষা এবং স্বাস্থ্য, যেগুলো আমাদের বেসিক নিডের অন্যতম, তবে তার মধ্যে আমরা শিক্ষা নিয়ে কথা বলতে চাই স্বাস্থ্য নিয়ে, যে স্বাস্থ্য খাতেও আমাদের উন্নয়ন বরাদ্দ সেটি কিন্তু কমানো হয়েছে 2500 কোটি টাকা। এর ইম্প্যাক্টেই বা কী হবে, সে কারণে আমরা আজকের পর্ব সাজিয়েছি স্বাস্থ্য বাজেট বরাদ্দ কমলো। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল। তাকে আমরা স্বাগত জানাতে চাই। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমরা বলছিলাম যে বাজেট যেহেতু সন্নিকটে, আমরা উন্নয়ন বাজেটের তথ্য পেয়েছি, সেটার অনুমোদন আমরা দেখেছি গত সপ্তাহে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের স্বাস্থ্য যে খাত, সেই স্বাস্থ্য খাতে 2500 কোটি টাকার একটা কাটছাট হয়েছে গত অর্থ বছরের চেয়ে। এর একটা ইম্প্যাক্ট নিঃসন্দেহে আছে। আমরা সেই ইম্প্যাক্টটা নিয়ে আসলে কথা বলতে চাই। শুরুতেই যদি প্রশ্ন করি যে মোটা দাগে 2500 কোটি টাকা একসাথে কমানো, যে ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্যাক্ট মেডিকেল যে খাত, সেখানের ইনফ্রাস্ট্রাকচারে তো একটা বড় রকমের এর প্রভাব পড়বেই। আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ আলোচনা করছি আমরা। আমার মনে হয় যে শুধু 2500 কোটি টাকা স্বাস্থ্যে, কিন্তু 35,000 কোটি টাকা টোটাল উন্নয়ন বাজেটে একটু মনে হয় কিছুটা সাধন করছে। তাতে আমরা পত্রপত্রিকায় যা দেখছি, তাতে দেখা যায় যে ওনারা অন্য জায়গায় নজরটা রাখবেন, যেমন দুর্নীতি, অপচয় যেন না হয়। সেদিকে যদি হয়, তাহলে রাতারাতি তো আর বাজেট আসবে না। এমনিতেই বড় ধরনের একটা দেশের মধ্যে একটা ডিজাস্টার হয়েছে, অর্থনৈতিকভাবে একটা, সেটা অনেকদিন ধরেই চলছিল, অনেকদিন যাবৎ চলছে। মানে গত প্রায় 1 বছর যাবতই এই ধরনের অর্থনৈতিক ব্যাংক লুট এগুলো আমরা শুনি। সরকার পরিবর্তন হওয়ার আগে থেকেই এই ধরনের আর্থিক সমস্যাগুলো আমাদের খেয়াল করতেছিলাম, এবং আমরা বিদেশি যে লোনগুলা সঠিকভাবে আমরা পাই নাই। সেক্ষেত্রে একটা থাবা আসছে। আমার মনে হয় এগুলা এই বছর যেহেতু দলীয় সরকারও না, সে জায়গায় এটা কমানোটা যদিও একটু খারাপ লাগছে, আমার মনে হয় যে এগুলা কাটিয়ে ওঠা সম্ভব হবে, আমার ধারণা। মানে এই যে কমানোটার প্রভাবটা কোন জায়গাতে স্পেসিফিক পড়বে বলে আপনার মনে হয়, যেহেতু আপনি এই খাতেই কাজ করেন? আমি এই খাতে কাজ করি, আমি যা পত্রপত্রিকায় দেখছি, কথাবার্তা আসতেছে, তারা উন্নয়ন বাজেটটা কমাইছে। উন্নয়ন বাজেটটা কমালে হবে কি, আমাদের ধরেন স্ট্রাকচারটা ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো বিল্ডিং, অবকাঠামো, সেখানে ওখানে একটু 2500 কোটি টাকা ওখানে, কিন্তু আমাদের মেডিসিন বা অন্যান্য সেবায় কিন্তু না। এখন গভীরভাবে লক্ষ্য করা যাচ্ছে যে সবচেয়ে জরুরি যেটা আমাদের, সেটা হলো যে আমাদের লোকবলের কমতি আছে। আপনি দেখেন 35 থেকে 40% স্টাফ, ডাক্তার থেকে শুরু করে সকল ধরনের স্টাফের আমাদের শর্টেজ আছে। এই শর্টেজগুলোকে পূরণ করতে পারলে, এইদিকে যদি নজর দেওয়া যায়, তাহলে ওই কোনো ব্যাপার না। আমি যদি এটার সাথে একটু রিলেট করি, যে আমরা 2500 কোটি টাকা কমাচ্ছি ঠিক এই আপকামিং অর্থ বছরে, এবং সেটার প্রভাবটা পড়তেছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারেই বেশি পড়ছে। আমি যদি, আপনি বলছিলেন মাত্র যে আমাদের শর্টেজ আছে আমাদের লোকবলে, সেটা চিকিৎসক কিংবা তার সাথে যারা সহকারী রয়েছেন, তো যদি এই ধরনের 2500 কোটি টাকার বাজেটটা কমানো হয়, সেক্ষেত্রে এই ধরনের নতুন করে ম্যানপাওয়ার তৈরি করার ক্ষেত্রে কি তার একটা প্রভাব পড়বে না? যদি মেডিকেল কলেজ কিংবা আনুষঙ্গিক প্রতিষ্ঠানের কথা বলি আমরা, আরও যদি আপনি দেখেন বিগত দিনের বাজেটগুলো কিন্তু পুরোপুরি খরচ করতে পারে না। এই সক্ষমতার অভাব আছে। আমরা বাজেট দিলাম, কিন্তু সেটা খরচ করতে পারলাম না, ফেরত গেল, বা আমরা সেই যে প্রিপেয়ার্ড না। সেই জায়গায় আমি 2500 কোটি টাকাকে খুব বেশি মূল্যায়ন না করে, যদি নেতৃত্বটা সঠিক হয়, মানে একেবারে সৎ নেতৃত্ব হয়, বিচক্ষণ নেতৃত্ব হয়, এটা কাটিয়ে ওঠা সম্ভব। আর 2500 কোটি টাকায় যারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হইতো, সেটা হয়তো কিছু তো ইম্প্যাক্ট পড়বেই। যেমন একটা সেন্টার হওয়া দরকার, একটা বিল্ডিং হওয়া দরকার, একটা অবকাঠামো হওয়া দরকার, সেটা হলো না। সে জায়গা থেকে আমাদের কমতি থাকবে। বাট আমাদের যে চলমান যে এক হলো, দেশের অর্থনীতি তো অতটা মজবুত না, অবশ্যই না। মজবুত হলে হয়তো বিলাসী বাজেট আসতো। উচ্চবিলাসী তো আমরা বাংলাদেশে আমরা কথাই বলি যে উচ্চবিলাসী, আসলে কিন্তু পৃথিবীর দিকে তাকাইলে স্বাস্থ্য বাজেট, কোনো বাজেটই উচ্চবিলাসী না। এই বাজেটগুলো যদি যা করা হয়, এটা আরও বেশি দরকার। যেমন আমরা WHOর
সাজেশন দেখেছি, যে guideline গুলো আমাদের দেশীয় বিশেষজ্ঞদের সাজেশন দেখেছি, তারা কিন্তু 15% টোটাল বাজেটের 15% চেয়েছে, কিন্তু 15% বাজেট দিয়ে আমি মনে করি যে 15% বাজেট দেওয়ার মতো অবস্থাটা সময় আমাদের এখনো এখনো আসেনি, আসেনি। সময় আসে নাই, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমরা যদি স্বাস্থ্য খাত নিয়ে একটু কথা বলতে চাই, স্বাস্থ্য খাত নিজেই স্বাস্থ্যের তাদের মুখোমুখি, অর্থাৎ তাদেরও স্বাস্থ্য উন্নয়ন দরকার আছে, এটা আমরা অনেকদিন ধরে দেখেছি। যেভাবে চলছে এই খাতটা, অনেক কিছুই কিন্তু ভাঙাচোরা দৃশ্য আমাদের সবার সামনে আসছে, অর্থাৎ যারা এই খাত সংশ্লিষ্ট না তাদের সামনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে সমস্যা। এই যে গত প্রায় 1 বছরের সময় বা 10 মাস, এই সময়কালে কি মোটা দাগে খুব পরিবর্তনগুলো দেখেছে যেগুলো আমাদের আশা জাগাতে পারে? না, এখানে স্বাস্থ্য সংস্কার কমিটি কিন্তু হয়েছে। স্বাস্থ্য সংস্কার কমিটি সারা দেশের জনগণের মতামত নিয়েছে, বিশেষজ্ঞদের মতামত নিয়েছে, এগুলো পেপার পত্রিকায় আসছে, ফেসবুকে আসছে, আমরা দেখেছি। জি, তে পজিটিভ আলোচনা হচ্ছে। আমাদের তো শুধু স্বাস্থ্যকে দোষলে হবে না, আমি একজন স্বাস্থ্যকর্মী, জি, দোষটা আমার গায়ে নেওয়া আমার জন্য কঠিন। সেই জায়গায় আমি বলবো সকল খাতেই সমস্যা আছে, আমাদের সেই নেতৃত্ব গড়ে করতে হবে, যে নেতৃত্ব এই সমস্যাগুলো সমাধান করবে। স্বাস্থ্য খাতে হাজার হাজার সমস্যা আছে। আমি মনে করি, আমি একজন বেসরকারি একটা ছোট প্রতিষ্ঠান চালাই, সেখানে আমি দেখি অনেক সমস্যা। এই সমস্যা দূর করার জন্য অনেক আলোচনা, অনেক কথাবার্তা বলতে হয়, বলে আস্তে 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 আমাদের ডাক্তার বলেন, বিশেষজ্ঞ ডাক্তার বলেন, অন্যান্য স্টাফ বলেন, তাদেরকে একীভূত করতে হয়। অতএব অনেক আলোচনা আছে, যে আলোচনাগুলা বা যে সংস্কারগুলা করা উচিত। যেমন আপনি মনে করেন যে আমরা কিন্তু আমেরিকার মতো চলতে পারবো না, না সেটা হয়তো প্রত্যাশাও করছে না। জি, আমাদের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থায় নেতৃত্ব গঠন হলে কিছু কিছু সংস্কার খুব জরুরি। না, কিন্তু আমার এটা হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রের কাছে তো আমরা যারা জনগণ আছি, একেবারে 18 কোটি কিংবা তার চেয়ে বেশি যারা আছে, সবার কিছু না কিছু তো প্রাপ্য আছে। সেই জায়গা থেকে এসে চিকিৎসা সেবা পাওয়াটা তো রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশার যে সামান্যটুকু আছে তার মধ্যে অন্যতম। এই যে বাজেটে কাটছাট কিংবা আমাদের স্বাস্থ্য খাতটা যে পরিবর্তন হচ্ছে না, তার কারণে আমার রুট লেভেলের সাধারণ মানুষ যা চিকিৎসা সেবা পাওয়াটা খুবই বেশি জরুরি এবং সেটা রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত, তারকে আমরা কতটা সাপোর্ট দিতে পারছি? রাষ্ট্রের কাছে আপনি যদি রাষ্ট্র সেটা পূরণ করতে চায়, প্রথম সরকারি ব্যাপারটা নিয়ে আসি। সরকারি হসপিটালে ওভার পেশেন্ট, সেই যে সরকারি অফিসাররা আছে, মানে ডাক্তাররা আছে, তারা রুগী দেখে সারতে পারছে না, তাহলে ওভারলোড, বেড পাচ্ছে না, ওটির সিরিয়াল পাচ্ছে না। এখানে তো আমাদের একটা এটা দিবালোকের মতো সত্য, যে অপ্রিয় হলেও সত্য কথা, যে সরকার লোড কুলাইতে পারছে না। লোড কুলানোর জন্য কি করতে হবে, এটাকে ফেস করার জন্য কি করতে হবে? প্রথম হলো লোকবল লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে। ইনফ্রাস্ট্রাকচার যাও আছে, তার মধ্যেও আমাদের ডক্টরের সংখ্যা কম, আমাদের প্যারামেডিকের সংখ্যা কম, নার্সিংয়ের সংখ্যা কম, আপনাদের ডাক্তারদের চাইতে যে নার্সের সংখ্যা আরও আশঙ্কাজনকভাবে কম আছে। তো সেই জায়গা থেকে আমাদের পরিবর্তন দরকার আগে, ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেই লেভেলে আমাদের লোকবল তার দরকার। এবং আমরা একটা দৃশ্য মাঝে মধ্যে দেখি যে অনেক দিন ধরে দামি ইকুইপমেন্ট পড়ে আছে হসপিটালে, কিন্তু ব্যবহার করা হয়নি, ব্যবহার না করতে করতে নষ্ট হয়ে গেছে, এমন ঘটনাও কিন্তু খুব কম না। তবে এই প্রশ্নগুলো রাখতে চাই যে আসলে ব্যবহার করাটা কতটা ভালোভাবে করা যাবে, বা সেক্ষেত্রে রাষ্ট্রের কোন কোন জায়গাগুলোতে নজর দেওয়া দরকার, বা প্রাইভেট খাতগুলোও কিভাবে এগিয়ে আসা উচিত, এরকম অনেক প্রশ্ন আছে আপনার কাছে। একটা ছোট বিরতি নিয়ে ফিরব। দর্শক, আপনারা আছেন এটি নিউজে, দেখছেন হ্যাপেনিং পয়েন্টে। আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, খানিক বাদে সঙ্গে থাকবেন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছি আমাদের বাজেটের প্রভাব নিয়ে। যেখানে স্বাস্থ্য খাতেও যে বাজেট আসছে, সেই বাজেটে কাটছাট হয়েছে, সে নিয়ে আমরা কথা বলছি। আলোচনা যেখানে ছিল সেখান থেকে আবার শুরু করতে চাই। কিছু প্রশ্ন বা কিংবা কিছু অনুষঙ্গের কথা আমরা বলেছিলাম বিরতিতে যাওয়ার আগে। বেসরকারি খাতেরও কিন্তু আমাদের দেশের চিকিৎসায় একটা বড় অংশের অবদান আছে, এবং সেটা 50%-এরও বেশি, কেউ কেউ 70% বলে থাকেন। আমরা সেই খাতেরও বেশ কিছু পরিবর্তন প্রত্যাশা করি, এবং সেক্ষেত্রেও
সরকারের সেখানে থাকার কোনো বিষয় আছে কিনা। আমরা একটু আপনার কাছে যেতে চাই, যেহেতু আপনি বেসরকারি খাত নিয়ে কাজ করছেন, আপনার খাতটি হচ্ছে এই স্বাস্থ্য খাত, এবং এই স্বাস্থ্য খাতে খুব মানসম্মত চিকিৎসক কিংবা চিকিৎসকদের যে সম্মানই দেওয়া হয় সেটাও খুব বেশি মানসম্মত নয়, এমনও আলোচনা আছে। আপনি এটার সাথে একমত কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা বেসরকারি খাত আমরা মনে করি, আপনি যখন রাষ্ট্রের কল্পনায় চিন্তা করবেন, 18 কোটি মানুষই কিন্তু আমরা সরকারের দিকে তাকিয়ে থাকি, সরকারের গাইডলাইনের দিকে তাকিয়ে থাকি। আমরা কোনোটা মানতে পারি, কোনোটা মানতে পারি না, অনেকগুলো ইগনোর করি। সেগুলা থেকে তো কাজ করছে সরকার। আমি মনে করি দিন দিন পরিবর্তন হচ্ছে, দিন দিন পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের মধ্যে কাজ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারের তেমন কোনো সাহায্য সহযোগিতা কিন্তু পায় না। আপনাদের ধরো ট্রাস্ট বা এই যে ছাড়া, মানে যে সমস্ত ওই যে হার্ট ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান, যেগুলা ফাউন্ডেশন বা ট্রাস্ট, এরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকারি সাহায্য পায়। যেমন তাদের ট্যাক্স নাই, আমাদের ট্যাক্স আছে, ভ্যাট আছে, সব কিছু কিন্তু আছে। কিন্তু আপনারা সরকারের বেশ কিছু রিসোর্স ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। হিউম্যান রিসোর্সের কথা যদি বলি, অনেক ডাক্তারকে পাচ্ছেন, তাদেরকে সরকার তৈরি করেছে, আপনারা তাদের সাপোর্টও কিন্তু গ্রহণ করছেন। এটা খুবই কম, খুবই কম। মনে করেন আমার হাসপাতালে সরকারের সহযোগিতা খুব বেশি কি পাই, আমরা তদারকি পাই, জি, যে আমাদের কোথায় ভুল করছি, কোথায় আমার ইনফেকশন কন্ট্রোল নাই, কোথায় আমাদের বর্জ্য ব্যবস্থাপনা নাই, এগুলো হয়তো সরকারি তদারকির মধ্যে পাচ্ছি। কিন্তু আমাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা কিন্তু পাচ্ছি না। এক গ্লাস পানিও কিন্তু রুগীকে যদি খাওয়াতে হয়, আমার পয়সা দিয়ে কিনে খাওয়াইতে হয়, অর্থাৎ রুগীকে পয়সা দিতে হয়। তাহলে এই জায়গায় কোনো সাবসিডি নাই। আমরা যে মেশিনপত্র নিয়ে আসি, সেখানে কিন্তু ট্যাক্স রিবিট নাই। আমরা যে ধরেন আমরা সরকারের যে ট্যাক্স, সেটা কিন্তু আমরা দিচ্ছি। সে জায়গায় যতটুকু পরিবর্তন, আমি একজন মানুষ হিসেবে, মুসলমান হিসেবে, যেমন আমার এখানে ধরেন বিশেষজ্ঞ ডাক্তারদের ভিজিট 700 টাকার থেকে শুরু হয়, 700 থেকে 700, 800, 1500 পর্যন্ত আছে। তো সেই জায়গায় আমি কিছু কাজ করেছি যে গরিব দুস্থদের জন্য 200 টাকায় দেখাইতে পারি, 200-300 টাকায় আমার এখানে ডাক্তার দেখানোর সুযোগ আছে। একইভাবে একই যত্ন নিয়ে টেস্টের ব্যাপারে আপনি যদি যান, আপনি 100% পয়সা দিয়ে করবেন। অর্থাৎ আপনি যদি একটা টেস্ট 1000 টাকায় করেন, একটা গরিব মানুষ হয়তো 500-600 টাকায় পারবে। এইটা আমরা একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট জায়গায় করে রাখি। মানে এই যে সহযোগিতাগুলো করছেন বা যে ইনিশিয়েটিভগুলো আপনারা নিচ্ছেন, তার রেসপন্স কেমন পাচ্ছেন? মানুষ কতটা আপনাদের এই সেবা গ্রহণ করছেন, যাদের আসলে খুব বেশি দাম দিয়ে কেনার সুযোগ নাই চিকিৎসা সেবা? এইটা যদি আমরা তো জাতি হিসেবে আমরা যেন কেমন এলোমেলো হয়ে গেছি। আপনি ধরেন গরিব মানুষগুলোও সঠিক পথ চিনছে না। আমরা বারবার নক করছি, যেমন আমরা গার্মেন্টস প্রতিষ্ঠান, বিভিন্ন মানে শ্রমিক অ্যাসোসিয়েশন যেগুলো, ও তাদের সাথে যোগাযোগ করছি, তাদেরকে চিঠি দিচ্ছি, অফার দিচ্ছি। সেখানে কিন্তু খারাপ না। ধরেন এই পরিবর্তনটা হচ্ছে, দিন দিনই হচ্ছে। ধরেন আমার এখানে যদি সাপোজ মর্নিং শিফটে যদি আমার 200 রুগী হয়, তাহলে দেখা যায় 20-30 জন রুগী আমরা ওই 200-300 টাকায় দেখাইতে পারছি। যেমন আমাদের ইমার্জেন্সি ডাক্তারের ভিজিট হলো 200 টাকা, সেখানে 50 টাকায় ওই ডাক্তারদের দেখাইতে পারছে, এবং যত্ন কম না, কিন্তু আমার তদারকি থাকে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি যাতে আমি একজন মুসলমান হিসেবে, মানুষ হিসেবে গরিব মানুষকেও সম্পৃক্ত করতে পারি, কিন্তু সেটা কিন্তু ঢালাওভাবে আমি পারছি না। আচ্ছা, স্বাস্থ্য খাতে একটা বিষয় নিয়ে মানে আমাদের চোখে পড়ে প্রায়, আমরা যখন দেশের বাইরে যাই, বিভিন্ন জায়গাতে দেখি যে আমাদের দেশে যেরকম ঢালাওভাবে বিভিন্ন রকমের ডিসপেন্সারি থাকে, আমরা ফার্মেসি নামে যেগুলোকে চিনি, এত বেশি থাকে, এবং সেখানে যে কেউ যখন তখন প্রেসক্রিপশন করতে পারে, কিংবা আমরাই হয়তো নিজেরাই চাহিদা মতো পণ্য কেনার মতো মুদি দোকানের মতো করে একটা ঔষধ নিয়ে কনজিউম করি। এই জায়গাগুলোকে কি নজরদারি বাড়ানো যায় না? এখানে আমাদের দুইটা জিনিস আশঙ্কাজনকভাবে আমরা লক্ষ্য করি। যে একটা হলো সরকারের নীতিমালা কি আছে আমি এই মুহূর্তে বলতে পারবো না। যেমন প্রতিটা একটা মহল্লায় 20টা দোকানও যদি ফার্মেসির থাকে, সেটা আমাদের বাংলাদেশে আছে, কিন্তু বিদেশে এটা অ্যাবসেন্ট। অনেক উন্নত দেশগুলোতে তারা একটা নির্দিষ্ট পরিকল্পনা করে যে এত কিলোমিটারের মধ্যে এই কয়টা ফার্মেসি থাকবে। আবার আবাসিক এলাকায় কখনো ওই কমার্শিয়াল বাজারঘাট থাকবে না। আমরা উন্নত দেশগুলোতে দেখি, ইউরোপের দেশগুলোতে দেখি, কিন্তু বাংলাদেশে কিন্তু যেখানে থাকে তার দরজার সাথে তার একটা মুদি দোকান থাকে, সেরকম ফার্মেসিগুলোও আছে। আরেকটা জিনিস আছে যে কেউ যা কিছু বিক্রি করতে পারতেছি। ধরেন হায়ার অ্যান্টিবায়োটিক একজন সেলসম্যান বিক্রি করতেছে যে নাকি এসএসসি পাস বা এসএসসি পাস করে নাই। অর্থাৎ এই জায়গায় সরকারের অনেক কাজ করার সুযোগ আছে,
সেটা কিন্তু আমরা পাবলিকরা পারবো না। আমাদের অ্যাওয়ারনেসের একটা বড় ঘাটতি আছে, আমরা বুঝি জানি কিন্তু তারপরেও রিপিটেডলি একই রকমের ভুলগুলো করার চেষ্টা করি। অ্যাওয়ারনেসের চাইতে আমাদের অবমাননা করার ঘাটতিটাও আছে। আমরা যে অবমাননা করি সেটাও কিন্তু ঘাটতি আছে। মানে যে ডিরেকশনগুলো দেওয়া হয় সেগুলো সরকারি পরিপূর্ণ গাইডলাইনের অভাব আছে, সেই জায়গায় যতটুকু অভাব আছে তার চেয়ে আমরা অমান্য করার যে প্রবণতাটা আমাদের মধ্যে একটা জন্মগত একটা ত্রুটি আছে, সেইখানে আছে। কিন্তু আমরা এবার একটু আবারও বাজেটে টার্ন করতে চাই, যে বাজেট নিয়ে আমাদের ভাবনা, সেখানে আমরা ধরে নিচ্ছি বা ভাবার চেষ্টা করছি যে যেহেতু 2500 কোটি টাকার এডিপিতে কমে গেছে, তার মানে আমার একটা বড় রকমের হয়তো ইম্প্যাক্ট আসতে পারে। কিন্তু এই বাজেট কমানোর পরেও কিভাবে আসলে তার সুফল পাওয়া যেতে পারে, আপনি একজন এই খাত বিশেষজ্ঞ হিসেবে আমাদের দর্শকদের সামনে কিভাবে সেটা বলবেন? আমি মনে করি যে এইটা যদি আমরা পরিত্রাণ পেতে চাই, 2500 কোটি টাকা একটা দেশের জন্য অনেক টাকা, আবার খুব বেশি টাকা না। দুটা কথা বলছি, একটা হলো সারা বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের মধ্যে 2500 কোটি টাকা, এটা খুব বেশি না। এই জায়গায় মানে আমাদের খরচটা অত্যন্ত কঠিনভাবে তদারকি করতে হবে, যে সেই জায়গা থেকে যদি আমরা তদারকি করতে পারি এবং কিছুটা সাধন করতে পারি, অপচয় রোধ করতে পারি, আর বেশি কিছু বলা আমার ঠিক হবে না। আমার মনে হয় এই বাজেট যেমন গত বছরের চেয়ে, চলমান বছরের চেয়ে আগামী বছর খারাপ হবে না। ওকে, আমরা অনুষ্ঠান একদমই শেষের দিকে। স্বাস্থ্য নিয়ে অনেকের অবহেলা আছে, আমরা প্রায় একটা কথা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সেক্ষেত্রে এই খাত সংশ্লিষ্ট একজন মানুষ হিসেবে আপনি আমাদের যারা দর্শক তাদেরকে স্বাস্থ্যের বিষয়ে কি পরামর্শ দিবেন? আমি আপনার মাধ্যমে, এটিএন নিউজের মাধ্যমে এই বার্তা দিতে চাই, আমরা আলোকের প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই যে আমরা বলি, উপলব্ধি করি, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। এটা পেতে হলে স্বাস্থ্য সচেতন হতে হবে। স্বাস্থ্য সচেতন হলে আমরা যারা এই স্বাস্থ্য ব্যবস্থাকে গঠন করতে পারবে বা পরামর্শ দিতে পারবে, তাদের বছরে অন্তত একবার আমরা স্বাস্থ্য পরীক্ষা করব, এবং পাশাপাশি যারা বুঝে আমরা খাদ্য নিয়ন্ত্রণ করব। খাদ্য নিয়ন্ত্রণ করলে আমরা একটা সুস্থ জীবন পাবো, দীর্ঘায়ু জীবন পাবো। এই জন্যই আলোক সবসময় বলে সুস্থ জীবন সুন্দর পৃথিবী। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। নতুন কোনো দিনে আবারও ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো আপনার সাথে, সেই আশায় থাকলাম। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজের কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা জানি যে বাজেটে আমাদের কাটছাট হচ্ছে, কিন্তু সেই বাজেট দিয়েও কিন্তু ভালোভাবে এগিয়ে যাওয়া যায় যদি সুস্থ ব্যবস্থাপনা থাকে, আমাদের অপচয় না থাকে। আমরা নিঃসন্দেহে সেটাই প্রত্যাশা করব যে বাজেট আমাদের জন্য আসছে, যে কোনো খাতই হোক না কেন তার সুন্দর ব্যবহার করে আমরা এগিয়ে যাব। দেশ ভালো থাকলে ভালো থাকবো আমরা সবাই। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে আপনার সাথে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।